তাহলে আজকে আমরা শিখতেছি হচ্ছে কি সিএসএস। এটা আজকে ক্লাস হচ্ছে কত? 14 আমরা হচ্ছে এখানে এসে একটা নতুন প্রজেক্ট করে ফেলি ওয়েব ক্লাসের মধ্যে যে এখানে হচ্ছে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি এখন এটার ভিতরে আমরা কি করব এসকিউএল এর বেসিক স্ট্রাকচারটা লিখব শিফট ধরে কন্ট্রোল সাইন তারপর এন্টার এসকিউএল বেসিক স্ট্রাকচারটা এখানে লিখা হয়ে গেল এখন আমরা এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ দিই আপনাদের বইয়ের ভিতরে কিওয়ার্ডটা প্যারাগ্রাফের ভিতরে আমরা হচ্ছে কিছু টেক্সট নিয়ে নিই আমরা একটা টেক্সট দিয়ে দেব না আমরা একটা টেক্সট নিলাম এখন এটা হচ্ছে যদি আমরা হচ্ছে লাইভটা অন করে এটাতে এটা দেখি তাহলে আমরা আউটপুট দেখব এটা হচ্ছে আমাদের আউটপুট এখন এই আউটপুটে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডেকোরেশন করব যেমন কালার চেঞ্জ করব হ্যাঁ ফন্ট সাইজ বাড়াবো এগুলো করার জন্য আমরা হচ্ছে কি ইউজ করব সিএসএস সিএসএস এর পুনরূপ হচ্ছে স্কেলিং স্টাইল শিট হ্যাঁ যেখানে আমরা যদি ডাব্লিউএস কোর্সে আসি আশা করি একটা আমরা ইনস্টলেশন করছি এখন শুরু করব সিএসএস এখানে ইন্ট্রোডাকশনে সিএসএস সম্পর্কে বর্ণনা দেয়া আছে হ্যাঁ সিএসএস ইন্ট্রোডাকশন এখানে রেডি করলে সিএসএস কি কিভাবে কাজ করে এখানে আমরা কার্ডটা লিখে রাখছি এটা ধীরে ধীরে বললেই হয়ে যাবে এখন আমরা আসি সিএসএস এর সিনট্যাক্স কিভাবে সিএসএস লিখতে হয় সিএসএস লেখার তিনটা উপায় একটা হচ্ছে ইনলাইন সিএসএস একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস একটা হচ্ছে এক্সটারনাল সিএসএস কি বললাম ইনলাইন আমরা প্রথমে ইন্টারনাল সিএসএস দেখব হ্যাঁ ইন্টারনাল সিএসএস তো ইন্টারনাল সিএসএস লিখতে হয় এটা আমাদের যে HTML এর হেড ট্যাগ আছে না হেড ট্যাগের ভিতরে হেড ট্যাগের ভিতরে গিয়ে আমরা হচ্ছে এই টাইটেলের নিচে নতুন একটা ট্যাগ দিব এর নাম হচ্ছে স্টাইল ট্যাগ ঠিক আছে স্টাইল এর নিচে থেকে সাজেশন চলে আসছে এটার নাম হচ্ছে স্টাইল ট্যাগ স্টাইল ট্যাগ স্টাইল অফ প্রপার্টি ট্যাগ এবং প্রজেক্ট ট্যাগের মধ্যে সব সিএসএস কোডগুলো আমরা লিখব বুঝছো এটা লিখতে হবে স্টাইল HTML এর হেড ট্যাগের মধ্যে ভিতরে গিয়ে আমরা যে স্টাইল লিমিটেড ট্যাগ দিব এই ট্যাগের ভিতরে আমাদের কি করতে হবে সিএসএস গুলো লিখতে হবে এই সিএসএস লেখার যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে কি দিতে হয় সিলেক্টর আমরা সিএসএস গুলো লিখবো এটা হচ্ছে কোথায় অ্যাপ্লাই হবে বুঝতে কথা তো সিলেক্টর নিয়ে আমরা আরো বিস্তারিত করব আপাতত আমরা এখানে লিখলাম পি কি লিখলাম পি এটা হচ্ছে সিলেক্টর মানে আমাদের কি নামের যে ট্যাগটা আছে প্যারাগ্রাফ ট্যাগ সেটার উপর আমরা সিএসএস লিখব লেখার পর এখানে কার্লি ব্রেস দিতে হবে হ্যাঁ কার্লি ব্রেস মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এই কার্লি ব্রেসটাকে কি বলে সেকেন্ড ব্র্যাকেটটাকে কার্লি ব্রেসের ওপেনিং এবং কার্লি ব্রেসের ভিতরে আমরা সিএসএস এর স্টাইল গুলো লিখতে হবে কার্লি ব্রেস এই আমাদের সিলেক্টরের ভিতরে আমাদের সিএসএস এর প্রপার্টিজ গুলো লিখতে হবে হ্যাঁ এই সিএসএস এর প্রপার্টিজ এর দুটো অংশ থাকে একটা হচ্ছে প্রপার্টি নেম আর একটা হচ্ছে ভ্যালু আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে কালার নামে হচ্ছে একটা প্রপার্টি লিখলাম এই প্রপার্টি নেম তারপর হচ্ছে কোলন দিয়ে ভ্যালু দিতে হবে ভ্যালু গুলো আমরা দিলাম হচ্ছে রেড তারপর হচ্ছে সর্বশেষে সেমিকোলন এটা হচ্ছে একটা সিএসএস লেখার নিয়ম তাহলে আবার বলি সিএসএস এর স্টাইলের নিম ট্যাগ প্রজেক্ট ট্যাগের ভিতরে আমরা হচ্ছে সিএসএস এর কোডগুলো লিখবো সিএসএস কোড লেখার নিয়ম হচ্ছে প্রথমে একটা সিলেক্টর লিখতে হবে এখানে আমরা সিলেক্টর হিসেবে কি দিলাম পি ট্যাগকে তাহলে সে পি কে দিলাম তাহলে সে এই ডকুমেন্টের পি ট্যাগটাকে সিলেক্ট করবে
পিটাকে সিলেক্ট করার পর এই পি এর ভিতরে আমরা সিএসএস এর কোন কোডগুলো অ্যাপ্লাই হবে সেটা এই অপারেটিং কালিব্রেট এবং ক্লোজিং কালিব্রেটের ভিতরে বলে দেব। এইটা সিএসএস এর যে কোডগুলো লিখতে হয় এগুলো শুধুমাত্র আমরা প্রপার্টি মানে সিএসএস এর বিভিন্ন প্রপার্টি গুলো লিখব। প্রপার্টি লেখার নিয়ম হচ্ছে প্রথমে প্রপার্টি নেম দিতে হবে, তারপর হচ্ছে ক্লোন দিয়ে প্রপার্টি গুলো দিতে হবে, তারপর সবশেষে সেমিকোলন। এখন যদি আমি এটা সেট করি, সেট করে লাইভ সার্ভারে যাই, আমরা দেখতে পাবো টেক্সটের কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন যদি আমরা আরেকটা সেক্সের প্রপার্টি লিখি, হ্যাঁ, ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে, হ্যাঁ, এই ফন্ট সাইজ এর দিলাম হচ্ছে 25, তারপর লিখলাম px, মানে পিক্সেল। তাহলে কি একটা প্রপার্টি নেম, তারপর ক্লোন দিয়ে প্রপার্টি কি দিলাম, ভ্যালু দিলাম, প্রপার্টিটার নাম শেষ হয়েছে সরাসরি সেমিকোলন। তো এইভাবে প্রপার্টি নেমগুলো লিখতে হবে এবং প্রত্যেকটা প্রপার্টির পরে একটা করে সেমিকোলন থাকে। এগুলো আমরা সেভ করি, তারপর হচ্ছে আমরা আউটপুটটা দেখি, তাহলে এই টেক্সটের সাইজ হয়ে গেছে কত, 25 পিক্সেল। বুঝে গেছে কথা? তারপর হচ্ছে এরকম আরো অনেক প্রপার্টি নেম আছে। আমরা হচ্ছে টেক্সট রিলেটেড প্রপার্টিগুলো আগে দেখি। টেক্সট আমাদের হচ্ছে টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে, হ্যাঁ, এটা ভ্যালু আমরা সেন্টার দিতে পারবো, ইন দিতে পারবো, জাস্টিফাই দিতে পারবো, লেফট রাইট স্টার্ট, হ্যাঁ। স্যার ফন্ট সাইজ লেখার পর ওটা কি স্পেস দিছেন? হ্যাঁ হ্যাঁ, টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে, নামগুলো দেওয়া যায় যে টেক্সটের অ্যালাইনমেন্ট কি রকম হবে সেটা সেট করে দেব, হ্যাঁ। এটা যদি আমরা সেন্টার দেই তাহলে টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার হবে, হ্যাঁ। আমি যখন সেট করি, সেট করার পর দেখি যে টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায় চলে আসছে, সেন্টার আগে লেখা ছিল, হ্যাঁ। তারপর এটা যদি আমরা যদি এখন আমি হচ্ছে এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, এটা এই জন্য কি আসলো, রাইট সেন্টারে আসলো। এখন যদি আমি এটা রাইট করে দেই তাহলে রাইট সাইডে চলে আসবে, ঠিক আছে। আবার যদি লেফট করে দেই তাহলে লেফট সাইডে চলে আসবে, অ্যালাইনমেন্ট লেফট সাইডে চলে আসছে, ওকে। আবার যদি এটাকে আমি স্টার্ট করে দেই, স্টার্ট করে দিলাম লেফট সাইডে থাকবে, স্টার আর লেফট দুটো একই ভ্যালু, আবার রাইট আর লেফট দুটো একই ভ্যালু। যদি করে দেই তাহলে এগুলো রাইট সাইডে চলে আসবে। বুঝতে গেছে কথা? তাহলে এই টেক্সট অ্যালাইনমেন্টের অ্যালাইনের জন্য আমরা স্টার, ইন, লেফট, রাইট, সেন্টার এগুলো দিতে পারি। তারপর হচ্ছে আমরা সেটা সেন্টার করে, তারপর হচ্ছে টেক্সট রিলেটেড আরো কিছু প্রপার্টি আছে, যেমন টেক্সট ডেকোরেশন, হ্যাঁ। টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে, এটার জন্য আমরা ড্যাশ দিতে পারি, ডটেড দিতে পারি, লাইন, ডাবল লাইন, আর ডিফল্ট ভ্যালু হিসেবে এটার ভ্যালু থাকে হচ্ছে কি ডান। তারপর যদি আমি অপারলাইন দিই তাহলে পুরো একটা লাইন চলে আসবে, সলিড দিলে সলিড লাইন, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন। এখন যদি আমি এটা আন্ডারলাইন করে দেই তাহলে সবগুলো টেক্সটের নিচে দেখতে আন্ডারলাইন চলে আসবে। বুঝতে কথা? তাহলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে আন্ডারলাইন চলে আসবে, যদি ওভারলাইন দিই তাহলে এই আন্ডারলাইন নিচে না আসে উপরে চলে আসবে, টেক্সটের উপরে একটা লাইন চলে আসবে, হ্যাঁ। আবার হচ্ছে আমরা কি করতে পারি, লাইন থ্রু নামে হচ্ছে একটা প্রপার্টি ভ্যালু আছে, এটা দিয়ে মার্ক বরাবর একটা লাইন চলে আসবে, যেটা আমরা স্ট্রাইক ট্যাগ দিয়ে করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আরো প্রপার্টি আছে যেমন ড্যাশ, তাহলে হচ্ছে ড্যাশ হচ্ছে এটা বর্ডারে কিন্তু আমরা দিতে পারবো, তাহলে এটা টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা হচ্ছে এইভাবে তিনটা ভ্যালু দিতে পারি, আন্ডারলাইন, ওভারলাইন আর হচ্ছে লাইন। তো তারপর হচ্ছে আমাদের আরো কিছু প্রপার্টি আছে টেক্সট রিলেটেড, যেমন হচ্ছে টেক্সট রিকনস্ট্রাকশন নামে একটা
প্রপার্টি আছে লেটার স্পেসিং। এটা যেটা আমরা আমাদের নাম শুনে বলা যায় যে কাজ লেটার স্পেসিং মানে হচ্ছে কি লেটারের মধ্যে যে স্পেসটা আছে এই আর ও এর মধ্যে যে স্পেসটা আছে তাই আমরা এটা কম্পিউটারে বাড়াই দেব। হ্যাঁ আমি যদি এখানে ফোনটা দেই যে 5px তাহলে হচ্ছে লেটারের মধ্যে করে তুলনা করে চলে গেছে বুঝছেন না। তাহলে এটা ভ্যালু যত বাড়াবো লেটারের দূরত্বটা একটা লেটার থেকে একটা লেটার কত দূর আর ভ্যালু কমাইলে একবার কাছাকাছি চলে আসবে। আমরা যদি 0 করে দেই তাহলে একটা সঙ্গে একটা একদম হয়ে যাবে। হ্যাঁ এটা হলো মাইনাসে দেওয়া যায় মাইনাস 10 8 তাহলে দেখো যে একটা ভিতরে একটা হয়ে গেছে। মাইনাস যদি 1 দেই তাহলে বুঝতে পারবে একটা ভিতরে একটা চলে গেছে। এভাবে আমরা মাইনাস গুলো একদম কাছাকাছি চলে আসছে। এই লেটার স্পেসিং টা আমি করতে পারি লেটারের মধ্যে স্পেসটা কি করতে পারি কন্ট্রোল করতে পারি। হ্যাঁ আর হচ্ছে ওয়ার্ড স্পেসিং আমি বলা যায় ওয়ার্ড আছে এটা হচ্ছে যদি আমরা 10 পিক্সেল দেই আমাদের যদি একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের 10 পিক্সেল করে দেব তাহলে যত বাড়াবা যতটা কি তত বাড়বে আবার কমাইলে যতটা তত কমবে বুঝেছো না। এটার ভ্যালু এই যে আমরা চাইলে মাইনাস ভ্যালু দিতে পারি নেগেটিভ ভ্যালু দিতে পারি তাহলে কি হবে একদম কমে যাবে। এখন যদি আমি এখানে 0 করে দেই 0 করে দিলাম তাহলে এই একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের স্পেস নাই। হ্যাঁ তাহলে বুঝেছে তাহলে আমরা হচ্ছে ওয়ার্ডের মধ্যে স্পেসটা কন্ট্রোল করতে পারি। হ্যাঁ তারপর হচ্ছে লাইন হাইট একটা প্রপার্টি আছে লাইন হাইট। হ্যাঁ নামটা বোঝা যায় কি কাজ করবে একটা লাইন থেকে একটা লাইনের স্পেস বদল করবে সেটা সে ডিফাইন করে দিবে। যেমন হচ্ছে আমি 25 দিয়ে দিলাম 5 dx দিলাম তাহলে দেখা যাবে যে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের স্পেস হচ্ছে 5 পিক্সেল একটা সঙ্গে আরেকটা চলে গেছে। তবে আমরা হচ্ছে কি করতে পারি একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটুকু হবে লাইন হাইট দিয়ে সেটা আমরা ঠিক করতে পারি। হ্যাঁ আর এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে এটা দিয়ে আমরা কি করতে পারবো টেক্সট। হ্যাঁ এটা হলো ক্যাপিটালাইজ লোয়ার কেস নাম ডিফল্ট ভ্যালু আপার কেস। হ্যাঁ এখন আমরা যদি সবগুলো টেক্সটকে একদম আপার কেস করতে চাই তাহলে জাস্ট এটা কি করে দিলে হবে আপার কেস করে দিলে হয়ে যাবে সব টেক্সট আপার কেস হয়ে যাবে। বুঝলে আবার যদি আমরা এটাকে লোয়ার কেস করে দেই তাহলে সবগুলো ভ্যালু একদম সবগুলো লোয়ার কেস হয়ে গেছে। আরেকটা আছে ক্যাপিটালাইজ এটা ভ্যালু যদি আমরা ক্যাপিটালাইজ করে দেই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে আসবে। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার থেকে করে আসবে ক্যাপিটালাইজ করে আসছে। কিভাবে হচ্ছে এটার ভ্যালু কি করা যাবে ক্যাপিটালাইজ তারপর হচ্ছে লোয়ার কেস আপার কেস দিয়ে আমরা চাইলে একটা পুরো একটা টেক্সটের সবগুলো করে দিতে পারি প্রপার্টি টেক্সটের ইয়ার চেঞ্জ করে দিতে পারি। টেক্সট পাওয়ারফুল আছে এটা আমরা হচ্ছে যখন ইয়ে করব তখন টেক্সট জাস্টিফাই এটাও এই যে টেক্সট অ্যালাইনমেন্টের মতই। হ্যাঁ আমরা তো চাইলে এটা ডট করে দিতে পারি ডিসক্রিপ্টিভ করে দিতে পারি সেটা টেক্সট শ্যাডো আছে। টেক্সট শ্যাডো এটার ভ্যালু হিসেবে আমরা হচ্ছে টেক্সট শ্যাডো ভ্যালু হিসেবে আমরা একটা হচ্ছে শ্যাডো দিয়ে যখন বক্স রেডি করব তারপর টেক্সট শ্যাডো আমরা টেক্সট শ্যাডোটা পাই তারপর এই কটা থাকুক এই কটা প্র্যাকটিস করে তারপর বাকিগুলো আমরা হ্যাঁ
Text justify text align কি কি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি শিখলাম text সিলেক্টর text স্টাইল করা টেক্সট রিলেটেড কিছু CSS এর প্রপার্টি হ্যাঁ এগুলোকে বলা হয় প্রপার্টিজ হ্যাঁ CSS এর প্রপার্টি এই যে এই অংশটাকে কি বলা হয় না এটা কি বলে সিলেক্টর সিলেক্টর হ্যাঁ আমাদের এই যে CSS এর যে প্রপার্টি গুলো আছে এটা কোন এলিমেন্টের উপর কাজ করবে এফেক্ট করবে সেটা আমরা এখানে সিলেক্ট করে বলে দিচ্ছি এখন যদি আমি এখানে আরেকটা এলিমেন্ট নেই এই জনের মধ্যে বলে দিলাম হচ্ছে এই জনের মধ্যে আরেকটা এলিমেন্ট দিলাম হ্যাঁ এইটার মধ্যে কিন্তু ওই CSS এর প্রপার্টি গুলো অ্যাপ্লাই করবে আচ্ছা হবে কেন হবে না তো কারণ শুধু পি আছে এই যে আমাদের CSS এই যে CSS গুলো লিস্ট দিলাম CSS প্রপার্টি সেগুলো শুধুমাত্র p ট্যাগ এর মধ্যে p এলিমেন্টের উপর অ্যাপ্লাই হচ্ছে আমরা h1 নিলাম h1 এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না বুঝা গেছে কথা হুম? তাহলে কেন হচ্ছে না কারণ হচ্ছে আমরা এখানে সিলেক্টরে বলে দিচ্ছি যে এটা p এলিমেন্টকে সিলেক্ট করবে p এলিমেন্ট কোনটা এই যে p এলিমেন্ট এটা সিলেক্ট করে এই p এলিমেন্টের উপর এই ওপেনিং কার্লি ব্রেস ক্লোজিং কার্লি ব্রেসের মধ্যে যে CSS এর প্রপার্টি গুলো লিখছি সেগুলো শুধুমাত্র এখানে কাজ হবে বুঝতে পারছেন আবার এটার উপর যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে কি করতে হবে আবার এই h1 যে এলিমেন্ট আছে এটা কোন এলিমেন্ট h1 এই h1 কে সিলেক্ট করতে হবে তাহলে আমি এর নিচে এসে আবার h1 তারপর কার্লি ব্রেস এখন যেটা লিখবো সেগুলো কোথায় অ্যাপ্লাই হবে h1 এলিমেন্টের উপর এখন যদি আমি লিখি যে কালার হ্যাঁ কালার লিখে আমি যদি এখানে কালারের নিয়ম দিতে পারি যে এর আগে আমরা যেভাবে শিখছিলাম কালারের নাম দিতে পারি তারপর একটা রিসিভার কোড দিতে পারি RGB কোডও দিতে পারি যেমন কালার লিখে আমি এখানে যদি লিখি ব্রাউন হ্যাঁ তাহলে এই কোন এলিমেন্টের টেক্সটের কালার হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার আসছে ব্ল্যাক পেন হোয়াইট পেন আসছে আসছে না আমরা অন্য একটা কালার নাম দেই ব্লু কালার ব্লু হাইলাইট তাহলে যে ওই এখানে আমরা যেটা CSS গুলো লিখবো সেগুলো কোনটার উপর অ্যাপ্লাই হচ্ছে h1 কারণ এখানে আমরা সিলেক্ট করে বলে দিচ্ছি যে তুমি ওয়ান যে এলিমেন্ট আছে সেটাকে সিলেক্ট করে এই CSS প্রপার্টি গুলো রুলস গুলো CSS এর রুলস গুলো অ্যাপ্লাই করবে হ্যাঁ এখন যদি আমরা লিখি যে টেক্সট আন্ডারলাইন তাহলে এখন হচ্ছে আমরা এটার মধ্যে আন্ডারলাইন করব হ্যাঁ তাহলে এই যে সেম CSS গুলো আমি আবার এখানে লিখি কপি করে আমাদের এখানে লিখি পেস্ট করে দিলাম তাহলে সেম CSS এখানে p1 এর p2 লিখলাম আবার কোথায় লিখলাম h1 এ লিখলাম এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এটার মধ্যে সেম স্টাইল গুলো চলে আসবে এই 1 এর মধ্যে যে স্টাইল পাইছে p1 এর মধ্যে সেম স্টাইল তাই না কারণ কি সবগুলো CSS এইখানকার p এলিমেন্ট এখানকার h1 এলিমেন্টের CSS এর রুলস গুলো সেম এটা CSS এর রুলস যেগুলো এটা CSS এর রুলস একই তো আমরা এই একই CSS এর রুলস দুইটা এলিমেন্টের উপর অ্যাপ্লাই করার জন্য আমরা কিভাবে আলাদা আলাদা করে না লিখে এইখানে প্যারাগ্রাফের মধ্যে বলে দিতে পারি যে তুমি p2 সিলেক্ট করো আমাকে h1 কেও সিলেক্ট করো
বুঝে গেছে কথা? তাহলে একটু কার লিখতে হচ্ছে না, বুঝে গেছে? তখন একটু বাদ দিলাম। বাদ দেওয়ার জন্য এর আগে আমরা স্টেপে লিখছিলাম না, কমেন্ট করতে হয় যে আমরা চাচ্ছি যে একটা কোড লেখা থাকুক কিন্তু এটা কাজ করবে না, তাহলে আমরা কি করতাম? কমেন্ট করতাম। কমেন্ট করার জন্য কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে হয়ে যাবে। এটা অটোমেটিক কমেন্ট করে দিবে। তো কমেন্ট করে দেওয়ার জন্য অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সি, তারপর জাভা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা কমেন্ট করি না, এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, স্পেস দিতে হয়, তারপর ক্লোজ করার সময় একটা ফরওয়ার্ড স্ল্যাশ, একটা স্পেস, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ। মাল্টি লাইনের জন্য আর সিঙ্গেল লাইনের জন্য কি এটা ফরওয়ার্ড স্ল্যাশ। এখানেও আমরা সেম ভাবে কমেন্ট করতে হবে, যেমন কন্ট্রোল ধরে স্ল্যাশ দিলে সেই আমাদের কমেন্ট করে দিবে। তাহলে এই পেজগুলো কি হয়ে গেল? কমেন্ট হয়ে গেল। এতটুকু অংশ কমেন্ট হয়ে গেল, মানে এতটুকু অংশ আর কি করবে না, কাজ করবে না। আমি যদি কাট করেও দেই, এইটুকু কাট করে রাখি দেই, সেভ করলাম। তো আমরা হচ্ছে একটা সিএসএস এর মানে সিএসএস যে রুলগুলো লিখছি এখানে বলে দিচ্ছি সেটা কি এলিমেন্টের উপর কাজ করতে অ্যাপ্লাই হবে, H1 এর উপর। এখন যদি আমি এখানে দেখি সেম ভাবে কাজ করছে। আমাদের পি এলিমেন্টের উপর যে লিঙ্ক আমাদের ইয়া কাজ করতেছে H1 এর উপর কাজ করতেছে। বুঝা গেছে কথা? কি বুঝা গেল? স্যার, আমি যদি চাই যে শুধুমাত্র লরের লেখাটা যত কালার মধ্যে আছে পুরো টেক্সটের মধ্যে কিন্তু সেইটুকু কালার হবে সেটুকুকে দেওয়া যাবে সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়া যাবে না, আমি দেখতে বুঝা গেছে কথা? তাহলে আমরা কি বুঝলাম যে এইভাবে আমরা একাধিক এলিমেন্টকে কমা দিয়ে সেপারেট করে একবারে শেয়ার করতে পারি। বিজনেস সিলেক্টরের মধ্যে একাধিক এলিমেন্টকে কি করতে পারি? কমা দিয়ে শেয়ার করতে পারি, সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তারপর আবার এখানে আমরা যেটা বললাম যে কালার, যেভাবে আমরা কালারের ভ্যালুগুলো দেই, কালারের ভ্যালু কি দিয়ে দেয়া যেতে পারে? আমরা জানতে অথবা হেক্সাডেসিমাল কোড কি হ্যাশ, আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি কালার কোড লিখে লিখি যে ওয়েব সেভ কালার কালার লিখে সার্চ করি, অনেকগুলো কালার চলে আসে। সেভ কালার চার্ট এখানে আসি, তাহলে দেখুন অনেকগুলো কালারের কোড আছে। যেমন আমরা এই কালারটা নিচ্ছি, হ্যাঁ, এই কালারের কোড কি CC99। তাহলে আমরা যদি যাই লিখতে CC99 লিখলাম। এখন এই যে কি এলিমেন্ট এবং H1 এলিমেন্ট দুটোর কালার সেম চলে আসবে। যদি আমি এটাকে রিফ্রেশ করি সেম কালার চলে আসছে। বুঝতে কথা? তাহলে আমরা হচ্ছে এইভাবে কালারের কোড দিতে পারি, অথবা আরজিবি কোড। এই যে নিচে যেটা আছে সেটা কি কোড? এটা কিন্তু আরজিবি কোড। এটা হেক্সাডেসিমাল কোড, এটা হচ্ছে আরজিবি কোড। এই আরজিবি কোডটা হচ্ছে আমরা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। এর আগে আমরা এখানে আরজিবি কোড লিখছিলাম না, এভাবে লিখতে হয়। প্রথমে আর জি বি লিখতে হয়, লেখার পর আরজিবি কোডটা লিখতে হয়। হ্যাঁ, এই যে গ্রিন রেড গ্রিন আর ব্লু করে লিখতে হয়। হ্যাঁ, আমরা সেটা কাজ করে আমরা কোডটা নিয়ে আসলাম, এটা পেস্ট করব। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো? আরজিবি কোড লিখতে হবে, আরজিবি লিখতে হবে, তারপর একটা লিখতে আরজিবি ভ্যালুটা দিতে হবে। আমরা দিয়ে দিলাম, সেভ করলে সেম আউটপুট পাবো। সেম আউটপুট হয়ে গেছে কথা? এটা গেল হচ্ছে আমরা কিভাবে মাল্টিপল এলিমেন্টকে সিলেক্ট করতে চাই। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে কি এলিমেন্টটা ব্যাকগ্রাউন্ডটা কালার সেট করব। কার এখন যদি আমি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা প্রপার্টি আছে, এটা ভ্যালু বলে দেই, আমি হচ্ছে দিস বলে দিলাম। হ্যাঁ, এখন যদি সেভ করি তাহলে কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এটা আমরা চাচ্ছি কোনটা? শুধুমাত্র পি এলিমেন্ট। তাহলে কি করতে হবে? আবার আলাদাভাবে পি এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। পি এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কাট করে নিয়ে এসে ঠিক আছে। তাহলে এখন কার কি হবে? পি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এটাকে রিফ্রেশ করি, শুধুমাত্র পি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা সেভ হয়ে যাবে।
বাকি H1 এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে না। কারণ কি আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি কোন এলিমেন্ট ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট এখানে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কমন এর উপরে অ্যাপ্লাই হবে H1 H1 এর উপর অ্যাপ্লাই হবে এই সেন্স আর এটা শুধু এর উপর অ্যাপ্লাই হবে বুঝা গেছে? এখানে যদি আমি বডির ব্যাকগ্রাউন্ড করতে চাই তাহলে কি H1 এর সাথে বডি লাগাই দিতে হবে? না না, বা body- সরি P এর সাথে বডিতে শুধু শুধুমাত্র বডিটাকে সিলেক্ট করে বডি ট্যাগটাকে সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করে স্যার আমি P এর সাথে দিতে পারি না হ্যাঁ P এর সাথে কিন্তু এটা P এরও ও, ব্যাক হ্যাঁ। তাহলে তো সেম কালারই হয়ে যাবে তাহলে তাহলে ল্যাপটপ কাজ করে মানে ডিসপ্লে না এটা এটা আপনি পেজ সঙ্গে অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েরও সেটা হবে বডিরও সেটা হবে তাহলে এখানে আমরা দিয়ে বডিটাকে সিলেক্ট করে দিলাম তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে ইয়েরও ব্যাকগ্রাউন্ড কালার যেটা বডিরও ব্যাকগ্রাউন্ড কালার এখন আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখছি এখানে নিচে স্যার পি না মেনশন করে খালি বডি দিলেই হতো না? হ্যাঁ পি না নিয়ে এটা বডিতে নিলেই হতো কারণ হচ্ছে এই পি আর বডি ব্যাকগ্রাউন্ড কালার সেম এসেছে সেটা বডিতে দিলে পি হয়ে যাবে জাস্ট বোঝানোর জন্য আমি হচ্ছে লরেন্স দিয়ে আরেকটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম হ্যাঁ তাহলে দুটো প্যারাগ্রাফ নিলাম এখন যদি আমরা দেখি দুটো এই প্যারাগ্রাফটার উপরও কি হবে এই রুলসগুলা অ্যাপ্লাই হবে বুঝতে পারছো কথা এই যে প্যারাগ্রাফটা আছে সেটার উপরও সেম রুলস গুলো অ্যাপ্লাই হবে যে আমি যদি এখানে লিখে দিই নতুন যে প্যারাগ্রাফটা আসলো সেটার উপরে কি হচ্ছে ব্যাক লাগাচ্ছি কোনগুলো এই প্যারাগ্রাফ উপরের প্যারাগ্রাফ বুঝেছো কথা তাহলে এখানে এটাকে বলা হয় ইয়া HTML ট্যাগ নাম সিলেক্টর মানে আমরা হচ্ছে এখানে ট্যাগ দিয়ে সিলেক্ট করছি এই যে p ট্যাগ যতগুলো p ট্যাগ পাবে যতগুলো h1 পাবে সেম সেম রুলস রুলসগুলো অ্যাপ্লাই হবে হ্যাঁ বুঝেছো কথা এখন আমাদের আলাদা আলাদা যদি প্যারাগ্রাফ থাকে আলাদা আলাদা যদি পিছনে আলাদা আলাদা রুলস অ্যাপ্লাই করতে হয় তখন আমরা আলাদা সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ এটা একটা আছে আমাদের ক্লাস সিলেক্টর আর একটা বলা আইডি সিলেক্টর কি বলে আইডি সিলেক্টর আর একটা আছে ক্লাস সিলেক্টর আমরা সবচেয়ে বেশি ক্লাস সিলেক্টরটা ইউজ করব হ্যাঁ এই সিলেক্টরের মধ্যে আসলে আমরা এটা আসি এই যে প্রথম বলছি যে সিম্পল সিলেক্টর কম্বিনেটর সিলেক্টর সিউডো সিলেক্টর সিউডো এলিমেন্ট সিলেক্টর তারপর হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর আমরা এখন সিম্পল সিলেক্টর গুলো শিখতেছি সিম্পল সিলেক্টরের মধ্যে আবার এই যে আমাদের আছে একটা ট্যাগ নাম সিলেক্টর কি সিলেক্টর ট্যাগ দিয়ে আমরা হচ্ছে একটা এলিমেন্টকে সিলেক্ট করতেছি হ্যাঁ তারপর হচ্ছে আইডি নামে একটা সিলেক্টর আছে যেটা সিএসএস আইডি সিলেক্টর আর হচ্ছে সিএসএস ক্লাস সিলেক্টর সিএসএস ক্লাস সিলেক্টর হ্যাঁ আইডি সিলেক্টরটা আমরা পরে দেখতেছি আগে আমরা সিএসএস এর ক্লাস সিলেক্টর দেখি ক্লাস সিলেক্টর হচ্ছে প্রত্যেকটা আমরা হচ্ছে যদি আলাদা আলাদা ভাবে কোন একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে চাই তখন ওই এলিমেন্টের হচ্ছে একটা নাম দিয়ে আমরা হচ্ছে একটা ক্লাস দিই যেমন আমি হচ্ছে এই পি এলিমেন্ট যেটা পরে এলিমেন্টটা করলাম এটা প্রথম এটা নাম দিলাম হচ্ছে ক্লাস নাম দিয়েছি ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট আছে এটা বলে দিলাম হচ্ছে ফার্স্ট হয়ে গেছে এখানে পি হাইফেন ফার্স্ট হ্যাঁ যে পি ফার্স্ট তারপর এই তার আমি দিলাম ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা দিলাম এটা বলে দিলাম পি সেকেন্ড বুঝেছো কথা তাহলে দুইটা প্যারাগ্রাফে আলাদা আলাদা নাম দিলাম এটাকে বলা হয় ক্লাস নেম এটা নাম দিলাম কি পি ফার্স্ট এটা নাম দিলাম পি সেকেন্ড বুঝতে পারছো এখন আমি এখানে এসে বলে দিলাম পি ফার্স্টের উপর আমি সিএসএস এর রুলস অ্যাপ্লাই করব কার উপর পি ফার্স্ট তাহলে পি ফার্স্ট কে আগে সিলেক্ট করতে হবে এখন আমাদের যেহেতু আমি কি নাম দিয়েছি এটা ক্লাস নেম এই পি ফার্স্ট এর কি ক্লাস নেম তাহলে ক্লাস নেম দিয়ে সিলেক্ট করতে হবে ক্লাস নেম দিয়ে সিলেক্ট করার জন্য এখানে ডট সাইন দিতে হবে কি সাইন ডট দিয়ে লিখুন পি হাইফেন ফার্স্ট তাহলে এখন আমি সিলেক্ট করলাম কি পি ফার্স্ট নামে যে ক্লাসটা আছে সেটাকে এখন আমি এটাকে সিলেক্ট করার পর এটা হচ্ছে আমি কালার সেট করে দিলাম কালার গ্রিন কালার কি করে দিলাম গ্রিন এখন ফার্স্ট যে ইয়াটা আছে পি ফার্স্ট নামে যে ক্লাসটা আছে এটাকে সিলেক্ট করবে তারপর এটা
টেক্সটে কালার কি করে দিবে গ্রিন। এখন যদি আমি এটাকে যাই যে এটা টেক্সট কালার কি হয়ে গেছে গ্রিন হয়ে গেছে। আবার এখন যদি আমি আবার 3 সেকেন্ডটাকে ধরতে যাই তাহলে কি করতে হবে ডট তারপর এখন আমি এটাকে কালার মডেল প্রপার্টি এটা আছে এটা ইউজ করে এটা দিয়ে দিব এটা হচ্ছে এখন 3 সেকেন্ডের কালার হয়ে যাবে। বুঝে গেছে কথা? তাহলে এইভাবে ক্লাস নেম দিয়ে আমরা কি করতে পারি আলাদা আলাদা ভাবে এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। এখন এটা আলাদা আলাদা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখন এই যে আমাদের যে h1 টা আছে এটাকে আমরা ক্লাস নেম না দিয়ে আমরা আইডি নাম নামে একটা সিলেক্ট দিয়ে আছে। আইডি নামে একটা প্রপার্টি আছে যেটা দিয়ে আলাদা আলাদা ভাবে আইডি নেম দেয়া হয়। হ্যাঁ, তো এই আইডি নেম দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে যদি হচ্ছে আইডি নামে একটা অ্যাট্রিবিউট আছে এটা দিলাম। দেওয়ার পর এখানে কি করব এটার নাম দিব। হ্যাঁ, আইডি নাম দিলাম হচ্ছে হেডিং। বুঝা গেল ব্যাপারটা? এর আগে আমরা হচ্ছে ক্লাস নেম দিয়েছিলাম, এখন কি দিলাম আইডি নেম। এই যে h1 এ আসলাম, h1 এর আইডি নামে একটা প্রপার্টি ইউজ করলাম, পরে এটা তৈরি করে দিলাম হেডিং। বুঝে গেছে কথা? এটার নাম দিয়ে দিলাম হেডিং। এখন এই আইডি ধরেও আমরা হচ্ছে এটার উপর CSS এর রুলস অ্যাপ্লাই করতে পারবো। আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ সাইন দিতে হবে। ক্লাস সিলেক্ট করার জন্য ডট সাইন, আর আইডি সিলেক্ট করার জন্য হ্যাশ সাইন। হ্যাশ দিয়ে তারপর আইডি নেম দিতে। আইডি নেম কি হেডিং। তাহলে হেডিং নামে যে আইডিটা আছে সেটাকে ধরবে। সেটা ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব হোয়াইট। সেট করে দিলাম, সেভ করলাম। এখন আমাদের যে হেডিং নামে যে আইডিটা আছে কোনটা h1 এর সেটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। এই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল হোয়াইট। বুঝে গেছে কথা? তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্লাস নেম দিয়ে আলাদা আলাদা ভাবে আইডি এলিমেন্টকে সিলেক্ট করতে পারি, আবার আইডি নেম দিয়ে আলাদা আলাদা ভাবে করতে পারি এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, তাহলে আইডি নেম আর ক্লাস নেমের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা সেটা একটু পরে দেখতেছি। জাস্ট আমরা হচ্ছে এখন দেখলাম কি এখন কি দেখলাম আইডি একটু প্র্যাকটিসের টাইম দেন। হ্যাঁ, এটা তাহলে এটা প্র্যাকটিস করেন তারপরে সেটা যদি পজ করা যাচ্ছে। তাহলে আমরা শিখেছিলাম হচ্ছে কি শিখলাম শেষে সবাই আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর। এই আইডি এর ক্লাস নেম দিয়ে আমরা হচ্ছে সাধারণত কি করি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করি। আমি এটা একটা এলিমেন্ট এটা আলাদা একটা নেম দিলাম, সিলেক্ট করে ক্লাস নেম। হ্যাঁ, এটা নাম একটা দিলাম, এটা একটা নেম দিচ্ছি। আর এইভাবে নামকরণ করতে পারি আরেকটা দিয়ে, নামকরণ করতে পারি আরেকটা দিয়ে। সেটা হচ্ছে কি আইডি দিয়ে নাম দেওয়া যাবে, ক্লাস দিয়েও নাম দেওয়া যাবে। তাই আমরা আইডি ইউজ করতে পারি, নাম ইউজ করতে পারি। এটা আলাদা আলাদা কিছু ইয়ে আছে। আমাদের আইডি দিয়ে যখন ইয়ে করবো একটা পেজের মধ্যে একটা ফাইলের মধ্যে একটাই আইডি থাকতে পারবে। কয়টা থাকতে পারবে? আইডি একটাই থাকতে পারবে। যেমন এখানে আমরা হেডিং নামে একটা আইডি দিচ্ছি, হেডিং 2 নামে আরেকটা আইডি দিচ্ছি। এরকম হেডিং 2 নামে অন্য একটা কোনো এলিমেন্টের আইডি নেম দিতে পারবো। বুঝে গেছে কথা? এটা হচ্ছে ইউনিক। একটা ফাইলের মধ্যে যেমন ইমেজ বা HTML এর মধ্যে একটাই মাত্র আইডি একজনের থাকবে। বুঝে গেছে? প্রত্যেকের আইডি আলাদা আলাদা। ক্লাস নেম চাইলে আমরা আলাদা একই ভাবে দিতে পারি। হ্যাঁ, যেমন এই যে ক্লাস নেম দিচ্ছি আমরা একটা কাজ পি প্যারাগ্রাফে আমরা চাইলে এইটা এই হেডিং এর মধ্যে দিতে পারি। হেডিং 2 এর মধ্যে এসে আমি বলে দিলাম ক্লাস পি ফার্স্ট। বুঝে গেছে কথা? তাহলে হচ্ছে এই যে আমরা পি এলিমেন্টারও ক্লাস নেম দিচ্ছি পি ফার্স্ট, h1 এলিমেন্টারও ক্লাস নাম দিলাম পি ফার্স্ট, দুটারে দিলাম সেম। তাহলে এটা তো যে রুলস গুলো অ্যাপ্লাই হইছে সেম রুলস গুলো এটা তো অ্যাপ্লাই হবে। এবং আইডি
হেডিং 2 থেকে যে রুলস ইয়াটা আসছে সেটা এটার উপর অ্যাপ্লাই হবে। তাহলে এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে কি কি পি ফার্স্ট এর মধ্যে যে রুলস গুলো আছে পি ফার্স্টের মধ্যে কি রুলস আছে পি ফার্স্টের মধ্যে আবার হেডিং 2 এর মধ্যে যে রুলস গুলো আছে হেডিং 2 এর মধ্যে কি রুলস আছে হেডিং 2 এর মধ্যে আমরা চেক করে নিলাম হ্যাঁ হেডিং 2 এর মধ্যে যে রুলস গুলো থাকবে সেটা অ্যাপ্লাই হবে। তাহলে এভাবে হচ্ছে আমরা আইডেন্টিটি মধ্যে দিতে পারি আবার কি করতে পারি ক্লাস নেম দিতে পারি আপনি যদি এটাকে দেখেন যে ক্লাস নেম একাধিক হতে পারে হ্যাঁ আইডি নেম আইডি নেম একটা হবে ইউনিক হবে সবগুলোর একটা করে দেন ওদের কথা এটা হচ্ছে এটা মেইন ডিফারেন্স আইডি নেম কি একটা হবে আইডি নেম প্রত্যেকটা ইউনিক থাকবে একটা এলিমেন্টের আইডি নেম একটা ফাইলে ইউনিক থাকবে একটা আইডি নেম ইউনিক আর ক্লাস নেম কি হতে পারে অনেক একই ক্লাস নেম বিভিন্ন এলিমেন্টের উপর আমরা দিতে পারি বিভিন্ন এলিমেন্টের থাকতে পারে একই ক্লাস বুঝা গেছে কথা এটা গেল হচ্ছে আমাদের কি আইডিয়াল ক্লাস আরেকটা যেটা বললাম যে আমরা হচ্ছে এই যে ইয়াটা লিখলাম সিএসএস গুলো লিখছি এই লেখা কোথায় লিখছি এটার উপর ভিত্তি করে সিএসএস মানে তিনটা জায়গায় লেখা একটা হচ্ছে ইন্টারনাল ইনলাইন আর এক্সটারনাল এখন আমরা সিএসএস এইচটিএমএল যে ফাইলে লিখছি সেই ফাইলে কি লিখছি ইন্টারনাল সিএসএস এর লিখছি এজন্য এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস মানে এই ফাইলে এইচটিএমএল আছে এই ফাইলে সিএসএস আছে আমরা যদি সিএসএস ফাইলটা যখন আলাদা করতাম সেটাকে বলতাম এক্সটারনাল পরের ক্লাসে আমরা দেখব আরেকটা আছে কি ইনলাইন বুঝা গেছে কথা আরেকটা হচ্ছে ইনলাইন ইনলাইন হচ্ছে আমরা কোন একটা এলিমেন্ট যখন লিখি যেমন আমি এখানে তিন এলিমেন্ট লিখলাম লেখার পরে এখানে আমরা প্যারাগ্রাফ লিখলাম হ্যাঁ আমি একটা প্যারাগ্রাফ লিখলাম পি এলিমেন্ট একটা কি লিখলাম প্যারাগ্রাফ লিখলাম লেখার পরে পি এলিমেন্টে এসে পি ট্যাগের মধ্যে এসে স্টাইল এর একটা প্রপার্টি আছে স্টাইল প্রপার্টি লিখে এখানেই আমি হচ্ছে সেন্স রুলস গুলো ডিফাইন করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে ইনলাইন মানে যেখানে আমরা ইয়ার স্টুডেন্ট ট্যাগটা আছে সেখানে আমরা কি বলতেছি ওই লাইনে গিয়ে সিএসএস লিখতেছি এটাকে বলা হয় ইনলাইন যেমন আমি এটাতে যদি ব্যাকগ্রাউন্ড করে দেই ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের কালার হোয়াইট টেক্সটের কালার হোয়াইট এখন যদি আমি এটা সেভ করার পর এখন যদি আমি দেখি এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং টেক্সটের কালার হোয়াইট এবং আমি যদি টেক্সটের ডেকোরেশনটা না করে টেক্সটের ডেকোরেশন আন্ডারলাইন দিছে টেক্সট ডেকোরেশন রান করে দিলাম এখন এটা আন্ডারলাইনটা আসবে আন্ডারলাইনটা আসবে তাহলে এখানে আমরা কয়টা সিএসএস প্রপার্টি ইউজ করছি রোজ ইউজ করছি দুটা তিনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে কালার আর হচ্ছে টেক্সট ডেকোরেশন এই জায়গায় তিনটা রুলস ইউজ করছি তিনটা রুলস প্রত্যেকটা রুলসকে আলাদা আলাদা করার জন্য আমরা কি করছি সেমিকোলন এখানে একটা রুল শেষ হয়েছে আবার এখানে একটা রুল শেষ হয়েছে এখানে একটা রুল শেষ হয়েছে আগের মতো প্রথমে সিএসএস প্রপার্টি নেম লিখছি তারপর ভ্যালু লিখছি ওই রুলসে শেষ হওয়ার পর একটা কমা দিচ্ছি সেমিকোলন দিচ্ছি আবার সিএসএস এর প্রপার্টি নেম লিখছি সিএসএস রুলস এর প্রপার্টি নেম লিখছি তারপর ভ্যালু লিখছি সিএসএস প্রপার্টি নেম এর রুলস এর প্রপার্টি নেম লিখছি ভ্যালু লিখছি তারপর সেমিকোলন লিখছি আগে আমাদের সিলেক্ট করতে হইতো সিলেক্টর ইউজ করে কার্লি ব্রেসের ভিতরে লিখতে হইতো এখন আমরা সিলেক্টর ইউজ করতে হচ্ছে না যেহেতু আমরা ইনলাইন সিএসএস ইউজ করতেছি তার মানে যে প্যারাগ্রাফ যে এলিমেন্ট লিখতেছি এটা সেই এলিমেন্টের উপরেই অ্যাপ্লাই হচ্ছে আমরা কোথায় লিখতেছি পি এলিমেন্টের উপর স্টাইল নামে একটা সিএসএস স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে এটা ডাবল কোর্সের ভিতরে আমরা সিএসএস এর রুলস গুলো অ্যাপ্লাই করে দিচ্ছি বুঝা গেল এটা কি বলা হচ্ছে ইনলাইন ইনলাইন সিএসএস সেভ করার পর আমরা যে স্পেসটা দিচ্ছি না ওটা কি দিতেই হবে না না দিলে চলবে কিন্তু এটাকে ইন্ডেন্টেশন বলতেছি আমরা এর আগে করছি না এটা হচ্ছে ইন্ডেন্টেশন যাতে বোঝা যায় যে এটা আলাদা করে শেষ হচ্ছে আমি যদি এইভাবে লিখি তারপরও কাজ করি স্পেসগুলো দিই নেই যদি না দিই তারপরও কাজ করি আর স্যার আমরা যখন হেডিং এ হচ্ছে স্টাইলটা ডিক্লেয়ার করছিলাম সেটা কি ছিল এক্সটারনাল সেটা ছিল ইন্টারনাল
তাহলে তিনটা এক্সটার্নাল, ইন্টারনাল আর হচ্ছে ইনলাইন। ইনলাইন। আচ্ছা আরেকটা হচ্ছে এক্সটার্নাল, আমি দেখাই যাই একবারে। এক্সটার্নাল হচ্ছে আমরা হচ্ছে আলাদা একটা নতুন একটা ফাইল করব, সিএসএস এর জন্য আলাদা ডেডিকেটেড একটা ফাইল থাকে। যেমন এখানে এসে আমি হচ্ছে নিউ ফাইল নিলাম, এই নিউ ফাইলে ক্লিক করে আমি এটার নাম দিলাম হচ্ছে style.css। যেহেতু এটা সিএসএস ফাইল বানাচ্ছি এই জন্য এটার এক্সটেনশনটা থাকলো কি সিএসএস। বোঝা গেছে কথা? তাহলে ফাইলের নেমটা দিলাম কি স্টাইল স্টাইল, আর একটা নাম দিলাম সিএসএস। বোঝা গেছে কথা? তাহলে এটা নতুন একটা ফাইল বানাইলাম, এই সিএসএস ফাইল। এখন আমি সিএসএস এর রুলসগুলো এখানে লিখব। এখান থেকে কিছু রুলস আমি কাট করে নিয়ে আসি, যেমন পি ফার্স্ট, পি লাস্ট আর বডি। এই রুলস, এই কয়টা রুলস আমি এখান থেকে কাট করলাম। হ্যাঁ, কাট করে এসে এই যে এখানে আমি দিয়ে দিলাম। তাহলে সিএসএস যেভাবে লিখি আমরা সেরকম করে এইভাবে এখানে লিখলাম। বোঝা গেল ব্যাপার? হ্যাঁ, এখন এই যে রুলস গুলো যদি আমি এই ইনডেক্স ফাইলে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এইটা ফাইলের সাথে এইটা ফাইলে কি করতে হবে? লিংক করতে হবে, সংযোগ স্থাপন করতে হবে, তা না হলে তো অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই সংযোগ স্থাপন করার জন্য আমি হচ্ছে এই যে টাইটেলের পরে এখানে লিংক নামে একটা ট্যাগ আছে, কি না? লিংক ট্যাগ। লিংক ট্যাগ এর আগে আমরা দিয়েছিলাম না কোথায় লিংক ট্যাগ? ক্যামেরা আইকনে। হ্যাঁ, এখন আমরা লিংক কি টাইপের দিব? সিএসএস। এখানে সিলেক্ট করলে হবে, সে লিখে দিবে। হ্যাঁ, এটা লিংকের রিলেশন হচ্ছে স্টাইল সিএসএস এবং লোকেশনটা। লোকেশনটা সে অটোমেটিক বলে দিয়েছে কোথায় স্ট্যান্ডার্ড সিএসএস, যেটা আমাদের স্ট্যান্ডার্ড সিএসএস এর ফাইলটা আছে সেটা। আমি যদি সিলেক্ট করি আগের মতোই আমরা আউটপুটগুলো দেখতে পাবো। এটা আউটপুটে আমাদের কোনো চেঞ্জ আসেনি। হ্যাঁ, এখন যদি আমি এই যে বডি কালারটা চেঞ্জ করে দেই, বডিতে গিয়ে এটাতে আসলাম, যে বডি যে কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কালার, বিস বাদ দিয়ে অন্য একটা কালার দিই। হ্যাঁ, এটা আমি দিলাম বার্লি উড। হ্যাঁ, বডি কালারটা দিলাম বার্লি উড। কোথায়? স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলে। তারপর আমি দেখবো যে আমাদের স্কুলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো হবে। বুঝে গেছে? স্যার তাহলে আগেরটা যেটা ছিল সেগুলো আর এখানে হবে না? হবে না কেন? অবশ্যই হবে। ওটা কাট করছিলেন? হ্যাঁ, ওখানে কাট করে রেখে দেবো। আর যদি ওখানে দুইটা কোনো ফাইল হতে এখানে স্টাইল আর এসএস তো একটা আছে, এখানে অটোমেটিক নিচ্ছে, দুইটা থাকতো অটোমেটিক নিচ্ছে না, এটা হচ্ছে নেমিং কনভেনশন। এটা জানার সাথে একটা স্টাইল ফাইল থাকলে সেটার নাম দেই, একটা সিএসএস ফাইল থাকলে সেটার নাম দেই স্টাইল। তো তুমি নাম চেঞ্জ করে দিবা, যেটা নাম তুমি এখানে লিখছো সেই নামটা দিবা। ধরো আমি আরো একটা ফাইল কপি করে এখানে দিলাম, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করছি স্টাইল 2, তাহলে এখানে দিলাম স্টাইল 2.css। তাহলে দুটো ফাইল লিংক হয়ে গেল। এরকম তোমার একাধিক ফাইল থাকে, একাধিক ফাইল লিংক করে দিতে পারবা। এটা দিয়ে কি এটা বোঝাচ্ছে, সাপোজ আমরা হচ্ছে HTML ফাইলটাতে আমাদের কোডিংটা রাখলাম আর আমরা স্টাইল আর সিএসএস আলাদাভাবে নিয়ে আমাদের যত প্রকার স্টাইল আছে সেখানে কোনো কোডিং থাকবে না, জাস্ট সিএসএস জাস্ট স্টাইল। ওইটা হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে হাইপারলিংকের মাধ্যমে। হ্যাঁ, ট্যাগ হচ্ছে এটা। আমরা হচ্ছে সিএসএস এর জন্য আলাদা, যখন আমরা হচ্ছে প্রফেশনাল ভাবে ওয়েবসাইট বানাই তখন HTML ফাইলের সাথে HTML থাকে, সিএসএস এর জন্য আলাদা একটা ডেডিকেটেড ফাইল থাকে, জাভাস্ক্রিপ্ট এর জন্য আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে। জাভাস্ক্রিপ্ট এর জাভাস্ক্রিপ্ট ফাইলে লিখি, HTML কোড HTML ফাইলে, CSS এর কোড CSS ফাইলে, এটার জন্য আলাদা বোঝা গেছে? তাহলে যেটা আমরা লিংক করে করতেছি সেটা হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন হচ্ছে আমরা ট্যাগের ভেতরে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর যেখানে আমি হচ্ছে HTML এবং CSS একসাথে ইউজ করতেছি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আপনার কোনো সমস্যা আছে? স্যার ফার্স্টে কোডিং এ দিন, তো ইনলাইন